মাই ডিয়ার মাধ্যমিক স্টুডেন্ট, তোমাদের সানা এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আশা করি তোমাদের বাংলা পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করি সেটা যে ইংলিশ। আগামীকাল ইংলিশ পরীক্ষা, তো অনেকেই ভয় পায়। আমার তো মনে হয় ইংলিশ ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু তারা যদি মনোযোগ সহকারে কতগুলো জিনিস দেখে যায়, তাহলে 90% মার্ক অনায়াসেই তোমরা পেতে পারো। যেমন আমি তিনটে গ্রুপে আসে, আমি আগে বলেছিলাম গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এর মধ্যে সিন একটা রয়েছে এবং আনসিন রয়েছে। এখানে 10-20 নম্বর থাকে। তো এই 20 নম্বরটা বিশেষ করে সিন তুমি কিভাবে করবে একটু দেখো। কোনগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে এগুলো দেখবে। আর বিশেষ করে আমি লাইভ প্রোগ্রাম করবো রাত 9টায়, তোমরা কিন্তু সেই লাইভ প্রোগ্রামে থাকবে। আমি রাইটিং স্কিল বিষয়ে প্রত্যেকটি স্পেসিমেন কপি দিয়ে দেবো। এখন তোমরা একটু লিখে নাও ফাদার সেলফ। এটা হচ্ছে ফাদার্স হেল্প। এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ফাদার সেল। নাম্বার 2, ভীষণ ইজি গল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই দুটো বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্স এই বছর, ফাদার্স হেল্প এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আর দুটো আমি কবিতা বলবো, যেমন সি ফিভার। সি ফিভার নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দ্য স্নেইল। দ্য স্নেইল, এইটাই। এই দুটো কবিতা এবং এই দুটো প্যারাগ্রাফ, বিশেষ করে গদ্য তোমরা দেখে যাবে। আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো কিভাবে কি প্রশ্ন আসে তোমাদের একটু আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। যে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটো পড়বে। আর হচ্ছে দুটো কবিতা তোমরা কিন্তু একটু দেখে যাবে। এই বছরের জন্য এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। তো আমি বলছি যে সিন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কিংবা আনসিন থেকে কেমন প্রশ্ন আসতে পারে, সেটা আমি আগের দিন বলেছিলাম। সেটা কিন্তু একটু লক্ষ্য করো। সিন থেকে ধরো এখান থেকে এই পর্যন্ত রয়েছে বিভিন্ন ধরনের একটা প্যাসেজ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। তার মধ্যে একটা কোশ্চেন থাকে ট্রু ফলস, ট্রু অথবা ফলস। এটা কিন্তু করো। নাম্বার 1 ধরো এখানে রয়েছে, এখানে করতে হবে ট্রু কিংবা ফলস। নাম্বার 2 ট্রু ফলস। নাম্বার 3, এরকম 3 থেকে 4টে ট্রু ফলস থাকে। যেহেতু তোমাদের এটা পড়া বিষয় গল্প, আশা করি তোমরা এটা পড়ে বুঝতে পারবে। এবং এই লাইনটার বিষয় যদি কিছু বলা থাকে তাহলে সেটা ট্রু লিখবে, আর এই লাইনটার বিষয় যদি কিছু বলা না থাকে সেটা কিন্তু ফলস হবে। এইভাবে পরের কোশ্চেনটাও কিন্তু তোমরা দেখবে। পরের কোশ্চেনটা বলতে ধরো প্রথম থেকে দেখা প্রয়োজন নেই, মিডিলের দিকে তুমি দেখো 2 বা 3টে লাইনের মধ্যে নিশ্চয়ই এই লাইনটা সম্পর্কিত কিছু বলা থাকবে, সেটা হবে ট্রু, এবং না হলে সেটা ফলস হবে। শেষ 3টে বা 4টে লাইনের মধ্যে দেখো, সেই লাইনটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু এটা ফলস হবে। থাকলে ট্রু হবে, না থাকলে ফলস হবে। একটু দেখে কিন্তু তোমরা এগুলো করবে, কেমন? তো পরেরটা দেখো, কতগুলো পার্ট বলছি। এটা ট্রু ফলস হয়ে গেল। অনেক সময় থাকে রিঅ্যারেঞ্জ থাকে, এটা কিন্তু রিঅ্যারেঞ্জ। এটা সিন এবং আনসিন দুটোই থাকতে পারে। তো এখানে ধরো আমি এখানে 3টে কোশ্চেন রয়েছে, তো বক্স রয়েছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এখানে রয়েছে, এরকম থাকতে পারে। তো এইটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা এই প্যাসেজ থেকে তোলা হয়েছে। সেই লাইনটা
প্রথমেই থাকবে এর কোনো কথা নেই, হয়তো লাইটে এইখানে আছে, তুমি কিন্তু সরাসরি পেন্সিল দিয়ে কিংবা পেন দিয়ে ইন্ডিকেট করতে পারো। তবে সবসময় মনে রাখবে লাল পেন কিংবা সবুজ পেনটা তোমরা ইউজ করবে না, এটা কিন্তু তোমাদের জন্য নয়, অ্যালাউ নেই। পরে ধরো এই যে লাইনটা, এই লাইনটায় গদ্য থেকে দেওয়া হয়েছে, ধরো এই লাইনটা এইখানে তুমি আন্ডারলাইন করো, পরে শেষ লাইনটা ধরো এখানে প্রথমে রয়েছে, তুমি আন্ডারলাইন করো। এটা দেখে দেখে কিন্তু তুমি করতে পারবে। তো যেহেতু প্রথম এটা এসছে প্যাসেজে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটাকে পরপর পয়েন্ট আউট করো। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হয়তো এইটা হতে পারে, এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিল, এর মান কত 1, এখানে 1 বসাও। তারপরে ধরো এই যে লাইনটা হতে পারে এইটা, এখানে 3 বসাও, এটা 1 বসাও। তাহলে এই যে নাম্বারিং হলো, এটাও রিঅ্যারেঞ্জ কিংবা জাম্বলড অর্ডারে হয়ে গেল। পরে আরেকটা কোশ্চেন থাকে, পরে একটা কোশ্চেন থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে কজ এফেক্ট। সেই ক্ষেত্রে দেখবি এখানে একটা লাইন দেওয়া আছে, এইখানে নেই, আবার এইখানে রয়েছে, এখানে নেই, এরকম 2-3টে কোশ্চেন থাকতে পারে। যারা একটু সাধারণ স্টুডেন্ট তারা দেখবে এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটা তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করো। তার প্যাসেজটা তুমি খুঁজে পেলে লাইনটা এইখানে, ঠিক মনে করো শূন্যস্থান পূরণ, ঠিক এই লাইনে পরের লাইনটা কি আছে, যারা একটু সাধারণ আর কি, তাদের কিন্তু সেই লাইনটা তুলে দাও, তাহলে কিছুটা হবে। আবার এই লাইনটা খুঁজে বের করে প্যাসেজ থেকে, এই প্যাসেজ থেকে ঠিক প্যাসেজে আগের লাইনটা তুলে দাও, তাও কিছু নম্বর পাবে, কিন্তু ছেড়ে দিয়ে আসবে না। তাহলে কজ বা এফেক্ট যদি প্যাসেজটা বোঝা যায়, তাহলে কিন্তু কিভাবে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে এরকম। আরেকটি জিনিস থাকে ট্রু ফলসের ক্ষেত্রে, আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং, ধরো একটা লেখা হলো, একটা সেন্টেন্স এখানে ট্রু লিখলে, কেমন কি কারণে এই ট্রুটা তুমি লিখতে পারো, এই সেন্টেন্সের মধ্যে বা এই প্যাসেজের মধ্যে একটা বৈধ কারণ রয়েছে যে তুমি এটা কি করে তুমি ট্রু লিখলে। যে লাইনটা তোমার মনে হবে সাপোর্টিং বলা হয়, তার মানে কি যে এই লাইনটা যে ট্রু বললে তার কিসের ভিত্তিতে তুমি বললে, এখানে একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্স এখানে তুলে দিতে হবে, এই সেন্টেন্সের মিনিং বুঝে বলা যাবে হ্যাঁ এটা ট্রু। আবার যদি দেখা যায় এইখানে একটা ফলস দিলে, কিসের ভিত্তিতে তুমি ফলস দিলে, এইখানে একটা সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ এখানে সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্স এখানে তুলে দিতে হবে। অনেক সময় থাকে পরীক্ষায়, যদি প্রশ্নপত্র অনেক সময় হয়ে থাকে সাপোর্টিং সেন্টেন্স বলা হয়, সেটা কিন্তু আমি বলে দিলাম যে কিসের ভিত্তিতে ট্রু হলো। সেখানে একটা লিগাল একটা লাইন রয়েছে যে এই লাইনটা তুমি পড়লে বা বুঝলে এটা ট্রু হতে পারে, ফলসের ক্ষেত্রেও তাই। আচ্ছা, সব থেকে এটা তো সিনের মধ্যে গেল। আনসিনের মধ্যে একটা জিনিস থাকে যে এই যে ধরো এটা যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা এটাকে মানে কোন টাইপের প্যাসেজ, একটা হতে পারে রিপোর্ট হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, বায়োগ্রাফি স্টোরি হতে পারে, তোমার এসে হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো যারা বুঝবে না মানে তাদের ক্ষেত্রে বলি, প্যাসেজটা দেখবে এই প্যাসেজটায় প্রথমে কোনো জায়গা বা কোনো তারিখ দিয়ে শুরু হয়েছে কিনা। আমি ধরো এইখানে কোনো একটা জায়গা, ধরো কলকাতা সাপোজ, এবং ধরো 29শে ফেব্রুয়ারি, এরকম একটা ডেটও রয়েছে। তো যদি কোনো জায়গা এবং স্থান এবং কোনো ডেট যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমার রিপোর্টে কিন্তু মার্কিং করবে, রিপোর্ট, তাহলে বোঝা যাবে এটা রিপোর্ট। আচ্ছা, এই প্যাসেজটার মধ্যে যদি কোনো নিজের নাম, বাবার নাম, কি করলো, জন্ম, মৃত্যু ইত্যাদি তো একটি থাকে, তাহলে বায়োগ্রাফি কথাটা অর্থ হচ্ছে জীবনী, কেমন, এটা পড়লে বোঝা যাবে এটা জীবনী, কেমন। তো এটা হয়ে গেল। এটাও যদি না পাওয়া যায়, অনেক সময় দেখা যাবে যে এর মধ্যে অনেক সময় পশু পাখির নাম উল্লেখ থাকে, যেমন ডাঙ্কি হতে পারে, ফক্স হতে পারে, এলিফ্যান্ট হতে পারে, লায়ন হতে পারে, অর্থাৎ এই পশু পাখির নাম যদি উল্লেখ থাকে সাধারণত স্টোরি এটা হয়।
পরে যদি দেখা যায় যে আমি যতগুলো টপিকস বললাম সেই এর মধ্যে কোনোটাই খাটলো না, সেই কিন্তু এসে বা বর্ণনামূলক এটা হবে, এটাকে তোমার টিক দিতে হবে। তো এতে কিন্তু অনেক সময় 2 নম্বর থাকে। আচ্ছা, আনসিন থেকে আর একটা জিনিস থাকে যেটা গ্রামারিক একদম শেষ অংশে থাকে, একটা লাইন থাকে, সেই লাইনের মিনিংটা কী, সেই মিনিংটা কিন্তু যে এটাকে সাধারণত 2টো থাকতে পারে এবং এটা কিন্তু একটা ভাইটাল নাম্বার থাকে। অর্থাৎ এই যে লাইনটা পড়ে মানে যদি বুঝতে পারো এবং মিনিংটা কি, এই প্যাসেজে আনসিন প্যাসেজের মধ্যে বিশেষ করে এখানে কিন্তু লাইনে অতটা দেয়া থাকে একটা ওয়ার্ডের মধ্যে। কেমন, তুমি প্যাসেজটা পড়ে দেখবে মোটামুটি বুঝতে পারবে যে এই প্যাসেজের ইম্পর্টেন্ট কথাটা কি। তুমি যদি না বুঝতে পারো অন্তত ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে লিখে দিতে হবে, কিছুটা খাটবে কিন্তু ছেড়ে দিয়ে আসবে না। আবার তদ্রূপ এই লাইনটার মানে বোঝার চেষ্টা করবে এবং ওই প্যাসেজের মধ্যে দেখবে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা লিখে দিয়ে আসবে। এইখানে কিন্তু অধিকাংশ ভালো ছেলেমেয়ে নির্ধারণ হয়ে যায়। তুমি এই লাইনটার মানে বুঝে সঠিক কোন ওয়ার্ডটার মিনিং এখানে বলা আছে, ধরো আমি ধরে নিলাম একটা লাইন রয়েছে, এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, এক টুকরো জমি যার চারিদিকে জল আবৃত তাকে আমরা বলি আইল্যান্ড। তাহলে এই লাইনটা আমি মানে বুঝবো এবং দেখবেন নিশ্চয়ই এই প্যাসেজটা আমি ধরে নিলাম আইল্যান্ড রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইল্যান্ড দিলেই কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। অতএব এইটা কিন্তু ভালো ছেলেমেয়েদের জন্য, তবে একটু গঠনাত্মকভাবে যদি প্যাসেজটা পড়তে পারো তাহলে কিন্তু এই 4টে নম্বর তোমরা পেতে পারো। তো আমি বলে দিলাম যে সিন এবং আনসিন কীভাবে অ্যাপ্লাই করা হয়। আমি কিন্তু পরের আমি কতগুলো গ্রামারের টিপস আমি বলে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে গ্রামার কোনগুলো সাধারণত আসে, যেমন জয়নিং সেন্টেন্স, গ্রুপ ভার্ব। আমি গ্রুপ ভার্বের লিস্ট দিয়েও দিয়েছি 15টা, তার মধ্যে 2 থেকে 3টে তোমরা কমন পাবে, আবার কিন্তু সেগুলো আবার ফলো করে যাবে। তারপরে কিছু কিছু জয়নিং সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, নেগেটিভ, এই যেগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে তোমার, যেমন কমপ্লেক্স সেন্টেন্স, হু, হুইজ, হোয়াট, হন, দে, সো দ্যাট এই ব্যবহার, কিছু কিছু স্পেসিমেন আমি দিয়ে দেবো। এর মধ্যে আশা করি তোমরা কিছুটা কমন পেতে পারো। আর পড়বে না, বেশি রাত জেগে পড়বে না, যতগুলো নিয়মকানুন রয়েছে খাতাগুলো তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু আমার লাইভ ক্লাসটা করো। আমি লাইভ ক্লাসে বিস্তারিত তোমাদের বলে দেবো যে কীভাবে বেশি নম্বর পাওয়া যায় বা 100% কী করে নম্বরটা ক্যারি আউট করা যায়, আমি ডিটেলস আমি কিন্তু লাইভ ক্লাসে বলে দেবো। তোমরা অবশ্যই কিন্তু অনুরোধ রইল, তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই ফলো করবে।